रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूजनीय श्रीमद स्वामी सर्वभूतानंद जी महाराज बर्तमाने अध्यक्ष रामकृष्ण मठ बलराम मंदिर कलकाता। महाराज आमादेर रामकृष्ण मठेर अछी परिषदेर सदस्य एवं कार्यकरी समिति तारो सदस्य गवर्निंग बडी। आमादेर आगामीकाल एकटी अनुष्ठान आछे, आपनारा हयतो देखछेन एई स्टेजेर पेछन दिके एकटा बैनार आछे। आमादेर एखाने स्किल डेभेलपमेंट आईटीआई सेटी आमादेर सेल आईएसपी बार्नपुर तारा आमादेर आर्थिक सहयोगिता करेছে এবং তাতে 2015 সালে এর ভিত্তিপ্রস্তর হয়েছিল, 2019-এ এটি কমপ্লিট হয়েছে। তা সেখানে আমাদের আইটিআই হয়, সেখানে আমাদের ভোকেশনাল ট্রেনিং, সেটা এই বছর থেকে আবার স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে হবে, এনএসডিসি সার্টিফিকেট পাবে। সেখানে 4টে আইটিআই ট্রেড কোর্স আছে, দুটো 2 বছরের, দুটো 1 বছরের, এবং 3টে যে স্কিল ডেভেলপমেন্ট তার মধ্যে দুটো আছে, একটি টেলারিং আর একটি এসি রেফ্রিজারেশন মেইনটেনেন্স, তার সঙ্গে সঙ্গে আরেকটি ডাটা এন্ট্রি অপারেটর কোর্স। এই যে এগুলো এর মধ্যে দিয়ে বিশেষ করে যারা আর্থিকভাবে যারা দুর্বল বা পড়াশোনার দিক দিয়েও পিছিয়ে আছে তাদের স্বনির্ভর হওয়ার একটা সুযোগ আছে। এটি যারা পাস করে, বিশেষ করে আইটিআই পাস করে, তারা সব চাকরি টাকরি পেয়ে যাচ্ছে। ক্যাম্পাসিং হয়, যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং হয়। আমাকে সেল আইএসপির একজন কিছুদিন আগে দিল্লি থেকে একজন টেকনিক্যাল ডাইরেক্টর এসেছিলেন, তো তিনি বলছিলেন যে এরা যদি এখানে এসব না করার সুযোগ পেত তাহলে এরা সমস্ত সমাজে ওয়াগন ব্রেকার বা ওই সমস্ত কিছু হয়ে যেত। তা এরা যে এই যে একটা মেইন স্ট্রিমে থাকবার একটা সুযোগ পেয়েছে। অনেকেই পড়াশোনায় খুব একটা ভালো নয়, বিশেষ করে ওয়েল্ডিংটা ক্লাস 8 পাস করেই পড়া যায়, আর মাধ্যমিক পাস করেও আসে। তা এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকের দিনে চাকরি বাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার। কিন্তু এখানে ওই যে 1 বছরের কোর্স করলো, করার পরে আমরা কয়েকটি 3-4টে ছেলেকে আবার এই আশ্রমেও রাখার ব্যবস্থা করি। তাতে পয়সাও লাগে না, পড়ারও পয়সা লাগে না, আর থাকা খাওয়ারও পয়সা লাগে না। তা সেই ছেলেটি, তার বাবা ওই রাস্তার ধারেই নাপিতের কাজ করে বারবার। তো এটি পাস করলো, পাস করেই দেখলাম ওর বেশ একটা ভালো টি শার্ট, ফুল স্লিভ, একটা প্যান্ট, হাতে ঘড়ি, একটা স্কুটি, এইসব নিয়ে এলো আর কি। তো তার সঙ্গে যোগাযোগ আছে। প্রথম আমি বললাম কীরকম কাজ হচ্ছে। ও সুপার স্মেলে কাজ করে জামুরিয়াতে। এরা শাকম্বরি, স্যামসেল, সুপার স্মেল, একটা কোম্পানি আছে গেইন ওয়েল বলে, সেখানে কাজ করছে। তা প্রথম আমায় বলছে যে কী কাজ দিয়েছে, না হাউসকিপিংয়ের কাজ দিয়েছে। আমি হাউসকিপিং পরে বুঝলাম যে ওই ঘরে যেরকম মোছামুছি করা, যে কাজের লোক রাখে সেই রকম। তা তারপরে সে বলছে যে না, আমাকে অ্যাসিস্ট্যান্ট ফিটার এই পোস্ট আমাকে দিয়েছে। তা আমি বললাম বাবা, বেশ ভালো। তা অনেকে তারপরে আরও পড়াশোনা, আবার যাদের একটু উচ্চাকাঙ্ক্ষা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারে, করে ভালো চাকরি পেয়ে যায়। আবার কেউ বিটেকও দিকেও এগিয়ে যায়। তা এই সমস্ত কিছুই আমরা এটা করতে পারি। তো যাই হোক, এটার জন্যে এই সেল আইএসপি বার্নপুর তারা আবার আমাদের একটা কিছু ফান্ড দেবে। তো আগামীকাল ওই পেছনে যে ছবিটি দেখছেন, ওই বিল্ডিংটার ভিত্তিপ্রস্তর স্থাপন আছে, ফাউন্ডেশন স্টোন লেইং। তা সেইটিতে আমাদের প্রথমে যখন এখন যে আইটিআই, ওটার ফাউন্ডেশন স্টোন লেইংয়ে আমাদের পূজনীয় গিরিশানন্দ মহারাজ এসেছিলেন 2015-তে, তখন তিনি ম্যানেজার ছিলেন বেলুড় মঠে।
তো আমি বেলুড় মঠের আমাদের সাধারণ সম্পাদক মহারাজকে বললাম যে আমাদের এরকম একটা প্রজেক্ট আবার শুরু হবে, তো আগেরবার তো উনি এসেছিলেন, তো এবার যদি কাউকে আপনি একটু বলে দেন। তখন মহারাজ বললেন যে আপনি সর্বভূতানন্দজিকে বলুন, বলরাম মন্দিরে আছেন। তো মহারাজের সঙ্গে আমি সাধু হওয়ার আগে থেকেই অল্প স্বল্প যোগাযোগ ছিল। তারপরে সাধু হওয়ার পরে মহারাজের সেবক ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তো তিনি আমার মন্ত্রগুরু। তো সেই সুবাদে মহারাজের কাছে ওই গুরুর সান্নিধ্য পাওয়ার জন্যে তার মহারাজের মাধ্যমেই যেতাম। সেই হিসাবে অনেক দিনই এইরকম ব্যাপার চলেছে। তারপরে মহারাজের দেহাবসানের পরে উনি আবার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ওখানে উনি এসেছিলেন, তারপরে ওখানকার সম্পাদক হয়েছিলেন। তো সেই হিসাবে মহারাজের সঙ্গে আমি যখন মহারাজ বললেন আমাদের পূজনীয় সুবীরানন্দজি সাধারণ সম্পাদক মহারাজ, তো আমার মধ্যে খুব খুশি হলো, আমি খুব আনন্দ পেলাম। যাক, আমি তাহলে মহারাজকে তো একটু ওনার সঙ্গে কথাও হচ্ছিল যে একবার উনি আসবেন, তো এটি একটা খুব পরম একটা পাওয়া হয়ে গেল। তো সেই জন্যেই আজকের এই সভাটি খুব আগে থেকে খুব বলা বলি হয়নি, মানে আমি গত 1 মে ওই দিনই গেছিলাম বেলুড় মঠে, তা ওই দিনই মহারাজকে বললাম। তারপরে এই আমাদের সামনে একটা ফ্লেক্সে এইসব নোটিশ দেওয়া হয়, সেই খবরাখবর পেয়েই আপনারা যারা এসেছেন, তো আমি এখানকার আমাদের আশ্রমের সাধু ব্রহ্মচারী মহারাজবৃন্দ এবং আপনাদের সকলকে আমি সাধুবাদ জানাই যে আপনারা এসেছেন। মহারাজের কথা বলতে গেলে মহারাজ আমাদের পূজনীয় ভূতেশানন্দ মহারাজ, তার সঙ্গে দীর্ঘদিন ওনার একেবারে ছায়া সঙ্গীর মতো থাকতেন। আর অনেক আরও সেবক ছিলেন, কিন্তু তার মধ্যে বিশেষ করে আমার মনে হয়েছে যে মহারাজের যে সেবা, সেটি মহারাজের আমাদের পূজনীয় আমাদের ভূতেশানন্দ মহারাজ তার খুব পছন্দর ব্যাপার ছিল। তা সেই হিসাবে মহারাজকে ওরকম ছিলেন মহারাজের সাথে। তারপরে মহারাজ আমাদের ইনস্টিটিউট অফ কালচার, সেখানে একটা রিসার্চ ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আপনারা হয়তো অনেকে জানেন, সেখান থেকে বিভিন্ন আমাদের বিশেষ করে এই বেদ, এই সমস্ত অধ্যাত্ম যে শাস্ত্র আছে সেগুলো নিয়ে চর্চা হয়। সেখানে অনেকে পিএইচডি করে আর সেগুলো পঠন পাঠন, তো সেই দায়িত্বে মহারাজ ছিলেন। ওখানকার একটা খুব প্রেস্টিজিয়াস পাবলিকেশন হচ্ছে কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া, সেইটি মহারাজ থাকতে থাকতেই আরেকটি ভলিউম বেরিয়েছিল। এই সমস্ত কাজকর্মের মধ্যে মহারাজ ছিলেন। তারপরে তিনি সেখানকার সম্পাদকও হন। তারপরে আমাদের কয়েকটি সেন্টারে তিনি সম্পাদকের দায়িত্বে, অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। আমাদের কানপুরে, তারপরে এলাহাবাদে, তারপরে আমাদের মঠচণ্ডীপুর, শিলং। বর্তমানে মহারাজ বলরাম মন্দিরে আছেন। বলরাম মন্দির সেটি হচ্ছে আমাদের হচ্ছে যে ঠাকুরের বলা হয় যে শ্রীরামকৃষ্ণের কেল্লা। ওই বলরাম মন্দিরে থেকেই ঠাকুর কলকাতার ভক্তদের তাদেরকে সান্নিধ্য পেয়েছেন, ওইখানেই তাদেরকে ডেকে নিতেন এবং তাদেরকে কৃপা করতেন। ঠাকুর ওখানে প্রায় অনেকবার, বোধহয় 100 বার কি আর তারও বেশিবার ওই বাড়িতে পদার্পণ করেছেন। খুব ওই জায়গাটাকে ঠাকুর খুব পছন্দের জায়গা। তা আধ্যাত্মিক দিক দিয়ে, আমাদের হেরিটেজের দিক দিয়ে, রামকৃষ্ণ মঠ মিশনের যে পরম্পরা, সেই দিক দিয়ে ওই বাড়িটির বা ওই মন্দিরটি, ওই কেন্দ্রটি, সেটির একটা বিশেষ মাহাত্ম্য আছে, বিশেষ গুরুত্ব আছে। তো সেইটিতে মহারাজ বর্তমানে সম্পাদকের
দায়িত্বে বা অধ্যক্ষের দায়িত্বে আছেন। আমি মহারাজের চরণে প্রণাম জানাই। আজকের আমাদের এই অঞ্চলটা, এই বিশেষ করে এই সময়টা খুব গরমকাল, খুবই গরম। তার মধ্যে তিনি এই শারীরিক ক্লেশ স্বীকার করে এসেছেন। তা আমি সেজন্য বিশেষ করে মহারাজের প্রতি আমি খুব ধন্য বলে মনে করছি যে তিনি এসেছেন, বিশেষ করে আমাদের আগামীকাল যে অনুষ্ঠানটি আছে সেই অনুষ্ঠানটির জন্যে। কিন্তু তারই প্রাক লগ্নে আমি মহারাজের কাছে একটু আবেদন করলাম যে আপনি, বিশেষ করে আমি মহারাজকে অনুরোধ করব যে পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তার কথা যদি মহারাজ কিছু আমাদেরকে বলেন তা সেটি আমি ঋদ্ধ হব। আমি পুনরায় মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। কায়চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। उपस्थित श्री रामकृष्ण भक्तमंडली, प्रथमेই আমি ঠাকুর মা স্বামীজির চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই এবং আজকের এই প্রাক বুদ্ধ পূর্ণিমার ইয়েতে সন্ধ্যায় এরকম একটা আলোচনা করার জন্য আমাকে মহারাজ অনুরোধ করলেন, আমি আর না করতে পারিনি। তা আজকে এখানে এসে এখন মহারাজ আমাকে বলছেন যে মহারাজের সম্পর্কে বলতে হবে। মহারাজের সম্পর্কে বলতে গেলে অনেক সংকোচ হয় এই জন্যে যে মহারাজকে দেখেছি, কাছে থেকেছি, সবই ঠিক, কিন্তু মনে হয় যেন কিছু বেশি বলে ফেললাম, না এমন কিছু বলে ফেললাম যে তারা তখন ভক্তরা অন্যরা সবাই বলবে যে এটা কি বললেন মহারাজ, এরকম কিছু যাতে না হয়ে যায়, এইসব নানান রকম সংকোচ নিয়ে সাধারণত বলি না। কিন্তু ভাস্কর মহারাজের সঙ্গে আমার অনেক দিনের, এখনই আপনি বলছিলেন অনেক দিনের পরিচয়, মানে আমরা বন্ধুর মতোই বলতে পারি। বয়সে হয়তো তফাৎ হতে পারে, সেটা তো কথা নয়। সাধু হতে এসেছি, সেখানে সবাই আমরা ভাই। তো সেই হিসাবে দু একটি কথা বলার চেষ্টা করব। আমি একটুখানি শুরু করে নিয়ে তারপরে মহারাজের যাচ্ছি, কেন আমি যেটা ভেবে রেখেছিলাম সেটা একটু আপনাদের কাছে বলে নিয়ে তারপরে বলছি। তারও আগে এখানে যখন এই প্রতিষ্ঠানটি তৈরি হয়নি তখন আমরা আসানসোলে যে পুরনো মঠ আশ্রমটি ছিল সেখানে এসেছিলাম। গিরিশানন্দজি আমাদেরকে গাড়ি করে, ভূতেশানন্দজি মহারাজ তার মধ্যে ছিলেন, নিয়ে এসে 2-3টে জায়গা দেখালেন। তখন এই রকমই একটু আলো ছায়ার মতো সন্ধ্যা হয় এরকম সময়তে যখন মহারাজকে দেখালেন দূর থেকে, মহারাজ ওখানে হাঁটতে আপনার অসুবিধে হবে, এখান থেকে দেখুন। তখন উনি দেখে বললেন যে না, এই জায়গাটাই ভালো, এখানেই তুমি আশ্রম করো। তার বড় বড় জায়গা দেখেছেন, কিন্তু ওনার বললেন যে এখানে পাশে ছোট একটা নদীও আছে, তারপরে এরকম আছে, তো এরকম জায়গায় করলে ভালো হবে।
এখন ওরা তো বুঝতে পারেন কীরকম হবে না হবে, সব দেখতে পান ভবিষ্যতের তো এখন সেটাই মনে হচ্ছে যে আজকে একটা এত বড় প্রতিষ্ঠান হয়ে গেছে মহারাজের আশীর্বাদে, আর সেখানে এসে আমাকে দু কথা বলতে হবে। আমি নিজেকে খুব বেশি আলোড়িত মনে করছি, কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে নেবেন। গীতায় আছে অবজানন্তি মাম মূঢ়াং মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বর। বলছেন মোহগ্রস্ত মানুষ আমাকে নরদেহধারী সাধারণ লোক বুঝে আমারকে অবজ্ঞা করে, কেননা তারা আমার পরম তত্ত্বকে জানতে পারে না, জানে না। তো আমরা ঠাকুরকে বিভিন্নভাবে ব্যাখ্যা করি। কোনো কোনো মহাপুরুষরা বলেন উনি একজন সাধক, কেউ বলে অবতারিণী মায়ের ভবতারিণী মায়ের পূজারী, কেউ তাকে মহাযোগী বলেন বিভিন্নভাবে। শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলতেন অনন্ত ভাবময় হচ্ছেন আমাদের শ্রীরামকৃষ্ণ ঠাকুর। তাকে ধরা অত সহজ নয় বলে এক জায়গায় বলছেন ব্রহ্মচারীদের কথা বলে, দেখ তুই ভাবছিস কি তুই শ্রীরামকৃষ্ণের মতো হবি, সে কখনো হবি না, হতে পারবি না। কিন্তু তার চিন্তা করতে করতে ঠাকুর তোর মধ্যে সেই পরিবর্তন এনে দেবে যা দিয়ে তুই এই জগৎ থেকে উদ্ধার হয়ে যাবি। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো মহারাজ আপনারা সবাই এখানে দীক্ষিত, মন্ত্র নিয়েছেন, অনুষ্ঠান করে জপ ধ্যান করে নিত্য যেটা করার সেটা করছেন। তো এ করতে করতেই আমাদের জীবনে পরিবর্তন আসে। এখন দুটি কথা হচ্ছে, এই একটি মন, মায়ের কথাতেও আছে, মহারাজ নিজের যে পুস্তিকাটি বেরিয়েছিল তাতেও দেখবেন আছে, বলে এই মন দিয়েই সাধনা করতে করতে এই মানুষই ভগবান হয়ে যায়। ভগবান কোথাও আকাশ থেকে পড়ে না বা কোথাও থেকে আসে না, অর্থাৎ এই মনকে তৈরি করতে হবে। মনকে তৈরি করতে করতে এই নারায়ণের চিন্তা করতে করতে নর থেকে নারায়ণ হয়ে যাওয়া, এই হচ্ছে আমাদের পরিবর্তন, আধ্যাত্মিক পরিবর্তন। তো সেই পরিবর্তনের জন্য আমরা সকলে চেষ্টা করি, প্রচেষ্টা করছি, যার যেরকম ক্ষমতা এইভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত। মহারাজের একটা বৈশিষ্ট্য ছিল, দেখলে ওনাকে কেউ বুঝতে পারতো না যে উনি খুব জ্ঞানী গুণী, একেবারে সাধারণ মানুষের মতো থাকতেন। আর আমরা দেখেছি তার কাছে সে এক ছোট বাচ্চা, কি ছেলে, কি বুড়ো, কি বুড়ি, কি মায়েরা, মেয়েরা, সবাই যেন তার সঙ্গে আপনভাবে কথা বলতেন, তার যেন কোনো আপন তার সঙ্গে কথা বলছেন। সেই জন্য প্রত্যেকেই দেখতাম সবাই বলতো যে আমাদের মায়ের মতো। এই বলতে বলতে এই মঠের মধ্যে উনি প্রচারিত হয়ে গেলেন, ইনি মায়ের মতো, মায়ের মতো সবাইকে কল্যাণ করছেন। এরকম ছিল, আপনারা যারা পেয়ে থাকবেন, দেখে থাকবেন, আমি জানি না। কিন্তু যখন মহারাজের প্রেসিডেন্ট হয়ে গেলেন, বেলুড় মঠে ছিলেন, তো ওখানে যখন উনি প্রণাম নিতেন, তো তারপরে প্রণাম হয়ে যাওয়ার পরেই আরও 5-10 মিনিট সবাই থাকতো, সাধু ব্রহ্মচারী সবাই থাকতো, ওখানে ভক্তরা থাকতো না। সকালের দিকে প্রণাম হতো, সবাই আমরা ব্রেকফাস্টের পরে আমাদের প্রণাম হতো। আমরা সবাই ছুটতে ছুটতে আসতাম, মহারাজ কাছে যাব, কখন গিয়ে তাকে দেখব, তার সঙ্গে দুটো কথা হবে, মজা হবে, ফষ্টি নষ্টিও হতো, আবার তত্ত্ব কথাও হতো। কিন্তু মহারাজ এসে দাঁড়ালেই বলতেন, ভালো কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা বলো। এই ভগবানের চিন্তা অহরহ
সর্বদা করতে হবে, এক সময়ও ফাঁক দেওয়া চলবে না, ফাঁকি দেওয়া চলবে না, সব সময় তার স্মরণ মরণ চিন্তন করতে হবে। তার দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, আমাদের এই যে চোখের পলক আছে, এই পলক যে পড়ছে, এই পলক পড়াটাই এক্ষণের মতো। ওইখানে ওই রাধার সঙ্গে যে সখীরা সবাই আছেন, তারা বলতেন যে তারা যেন মনে হতো কত জন্ম চলে গেল, ওই পলক পড়তে গিয়ে দেখতে পেলেন না শ্রীকৃষ্ণকে, সেটা যেন মনে হলো কত জন্ম চলে গেল, তার দর্শন পাচ্ছি না। এই রকম ভাব ছিল, এইরকম অনুভব হতো। তো আমাদের জীবনে এইরকম অনুভব আনতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। শুধু মন্ত্র নিলাম, তার একটা শক্তি আছে। মহারাজ বলতেন, তোমরা যদি নিষ্ঠা ভরে নাও করো, তোমার গুরুদেব তোমার করছেন, তাতে কল্যাণ হবে, কিন্তু মন্ত্রের নিজের একটা শক্তি আছে, সেই দিয়ে পরিবর্তন হবেই। এ নয় যে মন্ত্র যে গুরু শক্তি দিয়েছেন যেটা, তার ফল তুমি পাবে, কিন্তু তুমি যদি সেইটাকে তপস্যা করে সাধনা করে যদি ওটাকে আরও নিজের ভেতরে বিকশিত করতে পারো, তাহলে তুমি শেষমেশ মায়ের কথাতে বলছেন যে এই মন থেকেই মানুষ ভগবান হয়ে যায়। তো মনের পরিবর্তন হয়ে যায়, মনের পরিবর্তন হলে ভগবান হয়। তো কতগুলো জিনিস এমনভাবে হয় যে কথা বলতে গেলে তখন নিজের কথা এসে যায়, নিজের কথা বলতে গিয়ে আবার একটু সংকোচ বোধ হয় যে নিজের বেশি ফলাচ্ছে, সেটা নয়। আমি নিজেও জানতাম না যে জীবনে এরকম মানুষের সঙ্গে আমার সঙ্গ হবে, তাকে পাবো। এখন ভাবি যে ঠাকুর কীভাবে আমাদেরকে সেই পথে নিয়ে যাওয়ার জন্য কত রকমভাবে চেষ্টা করেন। একটা সাধারণ এই আপনাদের এই আসানসোলে যেমন চারিদিকে কোলফিল্ড আছে, ওই রকম একটা কোলফিল্ড জায়গা থেকে ওখানে পড়াশোনা করে, কলেজে কিছুদিন পড়াশোনা করে, তারপরে রায়পুর, মধ্যপ্রদেশে রায়পুর বলে জায়গা ছিল, সেইখানে আশ্রম আছে। তো সেই রায়পুর আশ্রমে তখন আমি পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য এলাম। যখন এলাম তখন ৭৬ সাল। তো ওই মন্দির তখন ওখানে তৈরি হচ্ছিল, রায়পুর আশ্রমে মন্দির প্রতিষ্ঠা হবে। তো ৭৬ সালেতেই মন্দির প্রতিষ্ঠা হলো। তো যিনি অধ্যক্ষ ছিলেন আত্মানন্দজি, তিনি বললেন, এই তুই তো দীক্ষা নিবি, এবার তোকে, তুই আমাকে সবসময় বলিস আপনি কাউকে সেবা করতে দিচ্ছেন না, আমি সেবা করব বলেই কত, তাহলে এইবারে তৈরি থাকবি, তোর গুরুদেব যার কাছে দীক্ষা হবে তার সেবা করবি। তা আমি তো খুব খুশি, সেরকমভাবেই আমার হচ্ছে। তারপরে এলো, মন্দির প্রতিষ্ঠাও হয়ে গেল, মহারাজ এসে আমাদের দীক্ষাও হয়ে গেল, চলে গেলেন, কিন্তু আমার গুরুকে সেবা করা হলো না। তখন আরেকদিন আমি ওনার কাছে গিয়েছি, দুপুরবেলা থেকে উনি নিজের মতো থাকতেন, পড়াশোনা করতেন, চিঠিপত্র লেখালেখি করতেন। তো সেই সময় গিয়েছি, কিরে দাঁড়িয়ে আছিস কেন? বলে আপনার কাছে একটা নালিশ আছে। বলে তোর আবার কি নালিশ? বলে আপনি আমাকে বলেছিলেন যে গুরুর সেবা করতে দেব, তুই গুরুর সেবা করবি, তো কই আমাকে তো সেবা করতে দিলেন না। তখন বলে থাম থাম, এই ডিসেম্বরে আর একজন আসছেন, তখন দেখবো তুই কেমন সেবা করিস। তো তখন আমি কিছু জানতাম না, আসছেন তো ওনার কাছে যাব। তো বললেন নাম জানিস? বললেন না। নোটিশে দেখছিলাম কি ভূতেশানন্দ বলে এরকম লেখা আছে। বলে হ্যাঁ হ্যাঁ দেখবি, ভূতের মতো না কার মতো সে তুই নিজেই দেখে নিবি। এই বলে ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়ে উনি দেখলাম রাত্রির বেলায় শোয়ার সময় হয়েছে, সেবা করছি। শিখরেশ মহারাজ ছিলেন, তিনি
আমাকে বললেন এবার তুমি এসো, মহারাজ বিশ্রাম করবেন। তো তখন আমি মহারাজকে প্রণাম করে যাচ্ছি, মশারি ফেলে দিয়ে মশারিটা গুঁজে দিয়ে তারপরে যাচ্ছি। তো মহারাজ শুয়েছিলেন পাশ ফিরে, বললেন এই শোনো, তুমি এদিকে এসো। বলে তোমার নাম কি? তখন আমি বললাম সুপ্রভাত। ও আচ্ছা। তারপরে বললেন তুমি কি করো? বললাম আমি পড়াশোনা করছি। কি পড়ছো? বললে এই পোস্ট গ্রাজুয়েশন করছি এখানে। তো তারপরে কি করবে? আমি বললাম চাকরি করব। তারপরে কি করবে? সাধু হব। সাধু হবে তো চাকরি করবে কিসের জন্য? বলে না, এই ভারতবর্ষটা ঘুরে দেখবার ইচ্ছা আছে, তারপরে সাধু হব। আচ্ছা, তা তুমি প্রণাম করলে কেন? না, আমি একটু কোথাও যেন শুনেছি কারো কথায় বা ইয়েতে, সেখানে মহাপুরুষ মহারাজ বলছেন যে যখন কাউকে এরকম বড়োর কাছ থেকে যখন বিদায় নিবি, তখন তাকে তার নিজের কর্ম সব সমর্পণ করে বলবি, যাতে জীবনটা ভালোভাবে যায়, কাউকে যাতে কষ্ট দিতে না পারি, এই বলে প্রণাম করে যাবি। সেই উদ্দেশ্যে আমি প্রণাম করলাম। তখন মশারিটা খুললেন, খুলে বললেন এদিকে চলে এসো। মাথাটা ধরে নিয়ে বুকের ওপরে ধরে খুব করে আদর করলেন। বলে যাও, কাল সকাল থেকে আসবে, এখানে কাজ করবে, ওরা যেমন বলে। এই তো আমার শুরু হলো। যখন দীক্ষা নিচ্ছি তখন একটা বেশ মজা। আমাদের বিকেলবেলা আমাদের হস্টেলে ছিলাম, হস্টেলেতে ভলি খেলা হয়, তো সেই ভলি খেলতাম। সেই ভলি খেলা হচ্ছে, আর ওইদিকে আশ্রমে তখন প্রভু মহারাজ বসে আছেন, সব যারা দীক্ষার তারা দীক্ষার ইন্টারভিউ দিচ্ছে। তখন আগে খুব ইন্টারভিউ হতো, এখনও হয় কিন্তু ওইভাবে হয় না, কিন্তু ইন্টারভিউ হচ্ছে। তো সেই ইন্টারভিউতে আমাকে ডেকে পাঠালেন, তো আমি গেলাম। তখন ওখানে লাইনে দাঁড়াতে বললেন, আত্মানন্দজি দাঁড়িয়েছিলেন, ইশারায় বললেন তুই ওখানে দাঁড়া। আমি দাঁড়ালাম। হয়ে যাওয়ার পরে পরে যেমন আমি যখন সামনে গেলাম, কি নাম তোমার? আমি আমার নাম বললাম। তখন বলছেন কিসের জন্য এসছো? বলে দীক্ষার জন্য। দীক্ষা আবার কি? তুমি তো ছোলো ছেকড়া ছেড়ে এখন দীক্ষা নেবে কি? তখন আমি বললাম যে ওই আত্মানন্দজি মহারাজ বলেছেন দীক্ষা নিতে। বলে বই পড়েছ? বললাম না। তাহলে দীক্ষা হবে কি করে? বললাম মহারাজের সঙ্গে কথা হচ্ছিল, বলবি ঠাকুরকে জানি, ঠাকুরের দু একটি কথা বলবি তাহলেই। বলে তুমি ঠাকুরকে জানো? মানে জানো বলতে মানে ওনার যে জন্ম হয়েছিল ছিলেন সেরকম কাছে তো ওনার কাছে ছিলাম না, কিন্তু আমাদের বাড়িতে আলোচনা হয়, সব শুনেছি, আর মহারাজদের কাছে শুনেছি, সেই হিসেবে ঠাকুরকে জানি। তো ঠাকুরকে কেমন লাগে? বলে ঠাকুরকে আমার ভালো লাগে। ভালো লাগে তো কীরকম ভালো লাগে? তখন আমি বললাম আপনি যেরকম করে বলছেন কীরকম ভালো লাগে ওই রকমই। ভালো লাগাটা কি আর বলা যায় যে এতটা ভালোবাসি কি এইরকম ভালোবাসি? ভালোবাসি ভালোবাসি। তখন উনি বললেন ঠিক আছে যাও। তখন মহারাজ আমাকে বলছেন তুই বেটা এরকম করে কথা বলছেন, কি করবো? তো আপনি তো দাঁড় করিয়ে দিয়েছেন সেই জন্যে। তো দীক্ষা তো হয়ে গেল। মহারাজের কাছে এই মহারাজ ভূতেশানন্দ মহারাজের কাছে সেবাও শুরু হয়ে গেল। তো এরকম যখন 5 দিন পরে উনি ওখান থেকে চলে যাবেন অমরকণ্টক আছে, ওইখানে যাবেন, ওখানে গিয়ে দীক্ষা দেবেন। তো 2-3 জন ভলেন্টিয়ার মহারাজ সঙ্গে নিয়ে যাবেন। তা আমিও যদি যেতে পারি আমার একটা ইচ্ছা ছিল। তো আমি একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছিলাম ঘরে, যখন বলবে সেই রকম যদি বলে তাহলে সঙ্গে সঙ্গে চলে যাব। তো যেদিন যাবেন তার আগের দিন রাত্রির বেলায় সাধুরা সব বসে কথাবার্তা হচ্ছে। তখন ভূতেশানন্দ মহারাজ বলছেন এই সুপ্রভাত, আমরা অমরকণ্টক যাচ্ছি, কাল ভোরবেলায় বেরিয়ে যাব, তুমিও আমাদের সঙ্গে যাবে। আমি তো
অবাক হয়ে গেলাম। মহারাজ বলছেন, তখন ওখানে পাশে আত্মানন্দ বসেছিলেন, আমি ওনার দিকে তাকালাম। তখন আত্মানন্দ তখন আমাকে বলছেন, কি তাকাচ্ছেন কেন, তুমি তাকাচ্ছ কিসের জন্য, মহারাজের সঙ্গে কথা হচ্ছে, মহারাজকে বলো। তখন আমি মহারাজকে বললাম, মহারাজ এখানে তো এনারা অনুমতি না দিলে আমি তো হোস্টেলে আছি, যাব কি করে। তা সে তুমি দেখো আত্মানন্দের, তোমার ব্যাপার। মহারাজ বললেন, ওটা আমার নয়, আমার সঙ্গে যেতে হলে আমি তোমাকে নিয়ে যাব, আমার কোনো বাধা নেই, এই বললেন। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে তখন উনি বলছেন, তুই জানিস না তুই আমার নাম বলি কেন, তোর হোস্টেলে তো দেবেন মহারাজ আছেন, নিখিলাত্মানন্দজি, তিনি তো, তার কথা বলতিস যে হোস্টেলের ওয়ার্ডেনকে বলতে হবে, তো যা গিয়ে তোর ওয়ার্ডেনের থেকে অনুমতি নে। তো রাত্রির বেলায় তখন উনি শোয়ার জোগাড় করছেন, শোবেন সবে, তো গেছি, গিয়ে কেড়ে সুপ্রভাত, এত রাত্রে যে মহারাজ ওইখানে তো আপনিও ছিলেন, কথাবার্তা হচ্ছিল, তো মহারাজ বলেছেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, তো আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ, তুমি এইসবই করতে থাকো, ফ্যাফা করে বেড়াও, পড়াশোনা করতে হবে না, তো বাবার পয়সা খরচা করছো কেন, নষ্ট করছো কেন, এসব করে এরকম করে খুব ওখানে, যাও এখন এখান থেকে। আমি তো চলে এলাম, তো গিয়ে শুয়ে পড়লাম রাত্রিরে, কোনো মতে কী হবে জানি না এইসব করতে করতে। তারপরে সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেল, সব হয়ে গেল, মহারাজের গাড়িতে সব জিনিস তোলা হয়ে গেল, মহারাজ বসতে যাচ্ছেন, তখন আমাকে ডাকলেন, সুপ্রভাত, কি তোমার অনুমতি হলো, চলো আমরা তো যাচ্ছি। তখন ওখানে আত্মানন্দজি ছিলেন, তা আত্মানন্দজি বললেন, কালকে তো তুই গিয়েছিলিস তোর মহারাজের কাছে, উনি কি বললেন, উনি কিছু বললেন না, শুধু বকলেন, শুধু বকলেন, আর কিছু বললেন না। বললেন না, যে যা তোকে 5 মিনিট সময় দিচ্ছি, তৈরি হয়ে আয়। তো আমি তো ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, ছুটতে ছুটতে গেলাম, ব্যাগটা নিয়ে তারপরে এসে গাড়িতে বসে গেলাম। তো সেই থেকে আমার সেই শুরু হলো মহারাজের সঙ্গে ঘোরা। এটা তখন 76-এর কথা বলছি। তারপরে উনি জবলপুর থেকে ফিরে যাচ্ছেন, কলকাতায় ফিরে যাবেন দীক্ষা দিয়ে, ওখান থেকে আমার ছাড়াছাড়ি হবে, আমি সেরকম জানি। মহারাজ আবার বলছেন, সুপ্রভাত, আমি কলকাতা যাচ্ছি, তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারো, তোমার টিকিটের, ট্রেনের চিন্তা কিছুই করতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। আমি আবার তাকিয়েছি আত্মানন্দজি মহারাজের দিকে, তুই আমার দিকে সবসময় তাকাস কেন। তারপরে আত্মানন্দজি বুকের থেকে, তখনকার দিনে পোস্ট কার্ড ছিল, পোস্ট কার্ডে একটা চিঠি বীরেশ্বরানন্দ মহারাজকে লিখে দিয়েছিলেন, এই ছেলেটা এখানে এমএসসি করছে, মনে হয় সাধু হয়ে যাবে, ও পড়াশোনা ছেড়েই চলে যাবে। তো মহারাজ উত্তর দিয়েছেন, না, ওকে বলবে যে ও পড়াশোনা শেষ করে তারপরে সাধু হওয়ার কথা চিন্তা করবে, তার আগে কিছু নয় বলে উনি আশীর্বাদ জানিয়ে বীরেশ্বরানন্দ বলে সই করে দিয়েছেন। আমি সেই চিঠিটা তোর মহারাজকে দে, মহারাজকে দিলাম। মহারাজ তো দেখে বললেন, ঠিক আছে, তোমার পরীক্ষা কবে। আমি বললাম, এই এখন হবে। তখন ঠিক আছে, পরীক্ষা পাস করার আমার রেজাল্ট চাই না, পরীক্ষা যেদিন শেষ হবে হল থেকে সোজা আমার কাছে চলে আসবে। তা আমি বললাম, যাক, আমি বাঁচলাম। তো সত্যি ঠাকুরের যে কীরকম একটা আমার যখন যেতে হলো, ওই রকমই ছোটাছুটি করতে করতে পরীক্ষার হল থেকেই ওই রকম যাওয়া। কেমিস্ট্রি নিয়ে পড়তাম, তো ওখানে প্র্যাকটিক্যালটা দীর্ঘদিন হয়নি, অনেক দিন পরে এসেছে, তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি। তো সেখানে গিয়েছি, তো সেখানে যে সে ভাইবা নেবে, ভাইবার একটা 10 নম্বর আছে, আমার যেটা প্র্যাকটিক্যাল সেটা পুরো করে দিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি ওই লোকটাকে একটু টাকা পয়সা দিয়ে রেখেছিলাম, ভাই তুই আমার জিনিসগুলো মিলিয়েছে, তুই নিয়ে নে, আমি এখন যাব এখান থেকে। বেরিয়েছি, সাইকেল নিয়ে বেরিয়েছি, দেখছি ওরা খাওয়া দাওয়া করে আসছে। তার চোখাচোখি হয়ে গেলে আমার যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট টান্ডান বলে একজন ছিলেন, তার সঙ্গে যদি দেখা হয়ে যায় আবার ধরে নিয়ে আসবে, ভাইবা দিতে হবে।
তো এই দিকটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এই দিকটা ফিজিক্স ডিপার্টমেন্ট। আমি ফিজিক্স ডিপার্টমেন্টের দিকে ঢুকে গেলাম সাইকেল নিয়ে। ঢুকে গিয়ে তারপরে দেখলাম ওরা উপরে সিঁড়ি দিয়ে চলে গেল। এখন পোঁপা দৌড় এসে সোজা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে কেন না, তখন অমরনাথ যাত্রা শুরু হয়েছে, অমরনাথ যাত্রাতে যাব। সে টিকিট ফিকিট সব মহারাজ ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন, হয়ে গেছিল। গিয়ে কোনো মতে ব্যাগটা নিয়ে সেই অমরনাথ দর্শন করতে গেলাম। অমরনাথ দর্শন করে এসে 78-এ তখন খুব ভীষণ বন্যা হয়েছিল, চারিদিক জলে সব ডুবে গেছিল। তো ওই আত্মানন্দজির সঙ্গে ট্রেনে করে হাওড়া দিয়ে আসার কথা, কলকাতায় ঢোকা, সেটা ঘুরে ঘুরে বর্ধমান দিয়ে সেই লাইন দিয়ে আমাদের বেলুর স্টেশন আছে, ওই দিক দিয়ে গিয়ে ডানকুনি দিয়ে গিয়ে সেই এই কি ওইটা সালকিয়া দিয়ে গিয়ে সেখানে হাওড়া স্টেশনে ঢুকলো। সেখান থেকে আসলাম। মহারাজ বসে আছেন, তখন পঙ্গত চলছে, দ্বিতীয় পঙ্গত হয়ে গেছে। তখন ওই হেডস কনফারেন্স, এই ট্রাস্টি মিটিং হয়, তারপরে হেডস কনফারেন্স হয়। তো ওই দিন গেছি মহারাজের ঘরে। তো আত্মানন্দ এই নিন আপনার ছেলে বলে দিয়ে দিলে। আরে তুমি এখন এইখানে নিয়ে আসলে, এখানে আত্মস্থানন্দ আছে। আত্মস্থানন্দজিকে তখন সবাই ভয় পেত বলে এই আত্মস্থানন্দজির জন্য। তো মহারাজ বলছেন আপনি তো স্বয়ং ভাইস প্রেসিডেন্ট, আপনি আবার আত্মস্থানন্দকে ভয় পাচ্ছেন কেন? আরে তুমি জানো না ও এমন করে ধরবে, আমি এটাকে রাখতে পারবো না। বলে আপনি তো আনতে বললেন, তো আমি নিয়ে এসেছি, এবার আপনি ব্যবস্থা করুন। মানে আমি জানি না বলে উনি চলে গেলেন। তারপরে শিখরেশ মহারাজ ছিল, শিখরেশ মহারাজকে বললেন ওর প্রসাদের ব্যবস্থা করে দাও। তো সেকেন্ড পঙ্গতে যাচ্ছি, তখন ওখানে ঢুকছি, তখন এরা সবাই হাত মুখ ধুচ্ছে, কিছুই জানি না। শিখরেশ মহারাজ বলে দিচ্ছেন ইনি গহনানন্দ, ইনি আত্মস্থানন্দ, ইনি বন্দনানন্দ, ইনি দয়ানন্দ, এইসব করে করে আর সকলকে প্রণাম করছে। আত্মা সাধু হতে এসেছে, হাতে আবার ঘড়ি। তুই ভাবছিস ভূতেশানন্দকে ধরেছিস, তাকে উনি বাঁচিয়ে নেবেন? আমি তো কিছুই বুঝছি না, আকাশ থেকে পড়েছি, এইরকম কথাবার্তা। তারপরে গহনানন্দজির দিকে তাকিয়েছিলাম প্রণাম করে, তো উনি একটু চোখ টিপে দিলেন। যা এরকম করে তবে ওখান থেকে গেলাম। গিয়ে ওই ভরত মহারাজের যে ঘরটা ছিল উনি বসতেন, ওখানে একটা পাশে ঘর ছিল। সেখানে ওই বাইরের সাধু আর সাধু ব্রহ্মচারীরা যারা বাইরে থেকে আসতো, সেই ভিজিটার্স রুম, সেটার মধ্যে গিয়ে একটা বিরাট বড় বিছানা, বিরাট বড় মশারি টাঙানো আছে, তার ভেতরে ঢুকে তখন খুব মশা, তো সেই ভেতরে শুলাম। গিয়ে তো হচ্ছে না। তারপরে দেখি আমি উঠলাম, উঠে বাইরে এসেছি, তখন আত্মানন্দজি দাঁড়িয়ে আছেন। তো আত্মানন্দজি ওই 3টের সময় সব মন্দির প্রণাম করে এটা এই, এটা এই, এটা এই সব বুঝিয়ে দিলেন, দেখিয়ে দিলেন। দিয়ে তারপরে 4টের সময় মহারাজের কাছে গিয়ে বললেন মহারাজ আপনার সেই লোকটা এসছে, একে পাঠিয়ে দিন। বলে দাঁড়াও দাঁড়াও। তখন শিখরেশ মহারাজকে বলে সেই লোকটা সে এলো। মহারাজ একটু চা দিলেন, সেই চা খেয়ে ওখান থেকে ওই হয়ে আমাদের সেই স্টেশনটা হচ্ছে ওখান থেকে উল্টোডাঙ্গা স্টেশন ধরে যায় ওপরে, সেইখানটাতে গেলাম। সেখান থেকে গিয়ে উঠে উল্টোডাঙ্গা স্টেশনে নামলাম। উল্টোডাঙ্গা স্টেশনে নেবে সেই টানা রিক্সায় বসে জগদ্দান মঠে যাচ্ছি, ভদ্রলোক নিয়ে যাচ্ছেন। আমার তখন সেই মনে পড়ছে স্বামীজির কথা। এই টানা রিক্সাতেই তো স্বামীজিকে টেনে নিয়ে গেছিল সব ছেলেরা। আমি এখানে আর চারিদিকে জল এরকম। তো গিয়ে জগদ্দান আশ্রমে নামলাম। মহারাজ ওখানে থাকতেন। গিয়েছি গোড়ালি অবধি জল, তখন জল নামতে শুরু করেছে। তো উনি বললেন যে চলুন, ওখানে মহারাজ আছেন, আরতি হয়ে গেলে উনি যখন অফিসে যাবেন আমি তখন যাব কথা বলতে। আমি তো দেখছি পরপর সব জায়গায় শুধু ধাক্কাই খাচ্ছি। সেই জন্য
বলে উনি গিয়ে স্থিতি হয়ে বসুন, তখন যাব। তাও আপনি যান আরতিতে। ওনাকে পাঠিয়ে দিলাম, আমি দাঁড়িয়ে থাকলাম। ওখান থেকেই ঠাকুর দর্শন করা যায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছি। তারপরে ওনার কাছে গেলাম। উনি আবার মেদিনীপুরের লোক। মেদিনীপুরের লোকের কথা বোঝা খুব মুশকিল, খুব তাড়াতাড়ি করে বলে। কি তো ভদ্রলোক বলছেন, এই সেই ছেলে যে সাধু হবে। সাধু হবে? কি নাম? আমি বললাম। পড়াশোনা কত দূর? MSc করেছি। MSc করেছি, সাধু হতে এসছে। যাও উপরে, ওখানে ঘর আছে, ওখানে গিয়ে নিজের জায়গা দেখে নাও, গিয়ে ওখানে ঠিক করে নাও। ওনাকে বললাম ওনাকে দেখিয়ে দাও। তখন আমি মহারাজকে বললাম, মহারাজ আমি একটু কথাটা যদি ধীরে ধীরে বলেন তাহলে বুঝতে পারবো, নাহলে বুঝতে পারছি। তখন বলছেন, হ্যাঁ এইসব পড়াশোনা করে এইসব শিখেছ, বুঝতে পারছি না, ও যা বুঝিয়ে দেবে। তারপরে গেলাম, গিয়ে তো থাকলাম। এই জীবন শুরু হলো, সেই জীবন চলছে। তারপরে এখানে আমাদের ভাস্কর মহারাজের সঙ্গে দেখা, সেই ভাস্কর মহারাজের সঙ্গে দেখা হয়ে ঘুরতে 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 সেই গোল পার্কে উনি যেখানে ছিলেন আমি ওখানে গেলাম, হলো। তো জীবনটা এরকম করে যাচ্ছে। তার মধ্যে কতগুলো জিনিস আছে। মহারাজকে যখন এই কথা বললাম যে মহারাজ উনি তো এরকম করে কথা বলেন, বলে থাকো, তুমি আমার কাছে এসেছো, সব দেখো, বেশি কথা বলবে না, সব শুনবে, আর যেটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি বলে দেবো। সেই বলে তো আমি থাকতাম, দেখতাম এরকম। তো তখন ওখানে মন্দিরের পুজোর জন্য ওই মন্দির পরিষ্কার করা হতো, পোছার কাজ আমাকে দেয়া হলো, পুছতাম। আর ফুল তোলার কাজ দিল। ফুল তুলতে গিয়ে ওই একজন ভদ্রলোক ভলেন্টিয়ার আসতেন, ফুল তুলতেন, ওর সঙ্গে দিলেন। ফুল তোলাটাও একটা কায়দা, এইরকম যেরকম করে আমরা ছিঁড়ে ছিঁড়ে নিই ওই রকম নয়, ফুল তোলারও একটা কায়দা আছে। তো সেখানে তখন ওর কাছে শিখলাম। অনঙ্গ মহারাজ উনি ছিলেন ওখানে আগে ভাইস প্রেসিডেন্ট, উনি এইসব ছেলেদেরকে তৈরি করেছিলেন, এইভাবে করতেন। তো তখন ওর কাছ থেকে ওই শিখলাম। তো একদিন এরকম ওখানে পুকুরটার ধারে একটা ওই আমরা চাঁপা গাছ বলি, কিন্তু ওটা চাঁপা গাছ নয়, গুলঞ্চ গাছে উঠে ফুল তুলে নিয়ে আসতে হবে, মালা করতে হবে। তো সেখানে গেছি, ওখানে উঠেছি। এখন গুলঞ্চ গাছে জীবনে প্রথম দেখলাম, প্রথম উঠলাম, তুলছি। এত নরম গাছ, থপাস করে ডাল শুদ্ধ ভেঙে ওখানে পুকুরের মধ্যে পড়লাম। সে সাঁতারও জানি না কোনো মতে। তারপরে ওখান থেকে উঠে এলাম ওপরে। তারপরে সে হাত পাত মুছে দিয়ে করে দিয়ে তারপরে ওই মহারাজ, উনি তখন ওখানের ম্যানেজার মহারাজ পীযূষ মহারাজ, উনি আবার আমাকে ধরে নিয়ে গেলেন। দেখেন মহারাজ, এই ছেলে আপনার এই ফুল তুলতে গেছে, আর সে গেছে কোথায়? ওই পুকুরের ওপরে গুলঞ্চ গাছ, তাই সেখানে ফুল তুলতে গেছে। আমি তখন চুপ করে আছি। তারপরে মহারাজ মুচকে মুচকে হাসছেন। তো হলোটা কি? তো সে ডাল ভেঙে পুকুরে পড়ে, সর্বনাশ। তখন মহারাজ বলছেন, তোমাকে তো ফুল তুলতে বলা হয়েছিল, তুমি পুকুরে ঝাঁপ দিতে গেলে কেন? আমি বললাম, মহারাজ আমি তো ওইগুলো সব এখানে চিনি না, সব জিনিস নতুন। ঠিক আছে, তুমি শান্ত হও। তা উনিও চলে গেলেন। তাহলে তো এইভাবে আমার সব হচ্ছে। তারপরে ওই আগেকার দিনে ওই কয়লার গুঁড়ো আর ওই গোবর মিশিয়ে একটু মাটি দিয়ে গুল তৈরি করতো। সেই গুল তৈরি করে ওই উনুন ধরানো হতো। তো সকালের ব্রেকফাস্টের ওই ভদ্রলোকই চা তৈরি করতেন। তো তার সঙ্গে আমাকে চা তৈরি করতে তো জানি, কিন্তু এই গুল পাকানো, গুল ধরানো এইসব তো আর আমার ছিল না। তো সেগুলো দেখলাম, শিখলাম করে, এরকম করে আমি এই করতে করতে তারপরে মনে কখনোই বাড়ির কথা মনে হয়নি।
তখন তো সবে এসেছি, বাড়ির কথা মনে হয়নি। আমার বেশ ভালো লাগছে, একটা কৌতূহল মনে হচ্ছে। সাধু হতে এসে তো নতুন নতুন জিনিস জীবনে ঘটছে, এরকম হয়। এখন ভাবি যে ওই বয়সের ছেলেরা তখনকার দিনে কত সব উৎপাত করতো, কত রকম কাজ করতো, কত রকম, এখনো সেরকম সবাই করে। কিন্তু আমি তো সেরকমভাবে কিছুই করতে পারিনি। আমি তো সব মহারাজের সঙ্গেই ছিলাম। মহারাজ যেখানে যেতেন আমাকে নিয়ে যেতেন, আমি ওনার জিনিসপত্র দেখতাম, করতাম। তো একটি ঘটনা বলি, সেটা আমার জীবনের একটা খুব দৃষ্টান্তমূলক ঘটনা। সেটা হচ্ছে, মহারাজ তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মঠে মিটিং হতো, কোনো অসুবিধে হলে, কোনো সেরকম চিন্তার থাকলে, তখন সিনিয়র স্বামীজি, আপনারা দেখে থাকবেন, সত্যরূপানন্দজি, সন্তোষ মহারাজ বলে একজন ছিলেন, খুব লম্বা করে, ফর্সা করে। তো উনি ল সেকশনে বসতেন। উনি তখন এসেছিলেন, কতগুলো প্রশ্ন বলে দিয়েছিলেন, তার উত্তর জিজ্ঞেস করে যেতে, মহারাজের সঙ্গে কথা বলে। তো এসে কথা বলে তখন গিয়েছিলেন। তো সেদিন ছিল এরকম রোববারে মহারাজের কথামৃত ক্লাস হয় 4:30 থেকে 5:30, তারপরে আরতি। তো তখন আমি ডাবের জল দিয়ে চলে গেছি। তখন মহারাজ বললেন, একজন সাধু আসছে, কথা বলবে, তুমি এখানে থেকো, ওনাকে জল টল দিও, আমাকেও দিও। তা আমি তখন দিলাম, দিয়ে তারপরে আমি তার আগে ওনার একটা চাদর ছিল উত্তরীয়, যেটা কাঁধে নিতেন, কথামৃত আর চশমা, এই 3টে জিনিস রেখে উনি যেখানটা রাখতেন ওখানটাতে রাখলাম, রেখে আমি চলে গেছি। তারপরে সময় হলে বলেছেন 5 মিনিট আগে এসে তুমি আমার সামনে দাঁড়াবে, তাহলে আমি চলে যাব। গিয়েছি, তাদের ওই ডিসকাশন আর শেষই হচ্ছে না। আমি তার মধ্যে ঢুকে কিছু কথা বলতেও পারছি না। তো এরই মধ্যে আমি ওই মহারাজকে ইশারা করলাম। তো উনি বললেন, মহারাজ আপনার একটু দেরি হয়ে যাবে, সময় আমি এর পরে আছি, পরে আবার হবে। না, এখানে শেষ করে নাও। বলতে বলতে মহারাজ উঠে পড়লেন, তারপরে যেতে লাগলেন। যে দরজা দিয়ে বেরোন, ওখানে এখন আপনারা দেখেছেন কিনা জগদ্দানে, যে ঘরটাতে থাকতেন, এখনো মহারাজরা ওখানেই থাকেন, কিন্তু সুন্দর করা হয়ে গেছে। কিন্তু তখন ছিল একটু খোঁজ, ওখানে নাবা, এখানে নাবা, ওখানে নাবা। আর মহারাজের একটু শরীরটা ভারী ছিল আর টলতেন, তো সেই জন্য ওনাকে ধরতে হতো। আর যিনি ওনার সঙ্গে কথা বলছেন, দুজনে যাচ্ছেন, তার তো সেদিকে খেয়াল নেই। তা আমি সঙ্গে লাফিয়ে গিয়ে যেখানে শেষকালে নামবেন যেই জায়গাটা, সেখানে আমি হাতটা দিয়ে এরকম করে দাঁড়ালাম। তখন মহারাজ হাতটা ধরে দাঁড়ালেন, ধরেই আমাকে হাত ধরে জোরে ঝাঁকুনি দিলেন। বলে, কি কই চাদর, চশমা, কথামৃত কই? তা আমি তখন কি করি, আমি বলেছি, মহারাজ ভুলে গেছি। বলে, ঠাকুর যখন আসবে, দর্শন দেবে, তখন কি তুমি ঠাকুরকে ভুলে যাবে? এমন করে বললেন, আমার মাথার চুল থেকে পায়ের নখ অবধি একটা যেন ইলেকট্রিকের মতো ছুটে গেল, এমনভাবে বললেন। তারপরে ওই গণেশ মহারাজ ছিলেন, উনি ওই দিক দিয়ে নামছিলেন। আমি ওনাকে ইশারা করলাম, উনি এসে মহারাজকে ধরলেন। আমি গিয়ে মহারাজ যখন পাঠ করার জন্য বসলেন, তখন আমি ওই জিনিসটা ওনার ঠিক চেয়ারে যখন বসছেন, তখন ওটা আছে, কথামৃত, চশমা, চাদর সব দিয়ে চলে এসেছি। কিন্তু আমার মনটা তখন ভারী হয়ে গেল। মহারাজ আমাকে আজকে এরকমভাবে বলে দিলেন, তাহলে কি হবে? তারপরে যখন পাঠ শেষ হয়ে গেল, ভেতরে একটা উঠোন মতো আছে, বাঁধানো উঠোন, সেখানে চেয়ারে বসতেন। ওনাকে ডাবের জল দেওয়া হতো, একটা ওষুধ ছিল, ওষুধ দেওয়া হতো। তো সেটা আমি দিলাম, উনি খেলেন। খেয়ে তারপরে ওখানে ছোট টেবিলে আমি ওটা রেখে মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম।
তো মহারাজ বললেন, কি হলো, তুমি প্রণাম করছো কেন? বললেন, মহারাজ আজকে আপনি আমাকে এরকম করে বললেন যে তুমি কি তাহলে ঠাকুরকে চিনতে পারবে না, ভুলে যাচ্ছ। তখন মহারাজ তো মায়ের মতো, এই যে মায়ের মতো সবাই মায়ের মতো বলে, ওই রকম আমার মাথাটা ধরে নিজের বুকের মধ্যে টেনে নিলেন, খুব করে আদর করলেন। আরে দূর বোকা, ওসব মাথায় রেখো না, ওই আমি বলেছি, বলে দিয়েছি, তা কি হয়, তুমি সাধু হতে এসছো, ঠাকুরকে পাবে না তো আর কাকে পাবে, ঠাকুরকেই তো পাবে। এই বলে উনি আমাকে সান্ত্বনা, তখন আমি বললাম, যাক বাবা, মহারাজ তাহলে সত্যি সত্যি রেগে যাননি বা এরকম করেনি। খুব করে এই আশীর্বাদটা আমার এই জীবনে পাওয়া হয়ে গেল। তো এই হচ্ছে, তো তাদের সঙ্গে থাকলে এইভাবে থাকতে হয়। এই শরৎ মহারাজকে যখন ওখানে ক্লাস করতেন মায়ের বাড়িতে রাত্রির বেলায়, তো অনেক জোয়ান ছেলেরা আসতো, সাধুরা থাকতো, আরও সব কয়েকজন বসে থাকতো। একজন ভদ্রলোক এসে কোনোয় বসে থাকতেন, নিত্য আসতেন, কোনো কথাবার্তা বলতেন না, চুপ করে থাকতেন। শরৎ মহারাজ তাকে তখন বলছেন যে, কি তুমি কিছু বলছো না, তুমি কিছু কথা বলো, তুমি কেন এখানে আসো? তখন সেই ভদ্রলোক বলছেন, আমি সাধু সঙ্গ করতে আসি। তখন শরৎ মহারাজ বললেন, আরে সাধু সঙ্গ করা কি এরকম সহজ কথা? ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন, সেখানেতে পূজারী ব্রাহ্মণ কাজ করছে, ওরা যারা বাগানে কাজ করছে, সব সকলে তো দিন রাত ঠাকুরকে দেখেছেন। তাহলে কি ঠাকুরের সঙ্গ হলো? ঠাকুরের সঙ্গ করা হলো? কিন্তু যারা 4-5টা ছেলে, জোয়ান ছেলে যারা সাধু হয়ে গেল, এই স্বামীজি হলো, এরা সবাই, তারা তো ওই হঠাৎ করে কেউ 5 মাস, কেউ 4 দিন, কেউ 10 দিন কি 12 দিন আসা যাওয়া করতে করতে এইভাবে তাদের জীবন তার স্পর্শে পরিবর্তন হয়ে গেল। তাই বলে কি সকলের হয়? সাধু সঙ্গ অত সহজ নয়। তখন শরৎ মহারাজ তাকে বলছেন, সাধু সঙ্গ মানে সাধুর কাছে যাবে, সাধু কীরকম হাঁটাচলা করে, কীরকম চলে, কীরকম কথা বলে, কি বই টই পড়ে, এসবগুলো দেখবে, আর তারপরে ওরা যেরকম আচরণ করে ধীরে ধীরে নিজের জীবনে সেই আচরণটা আনার চেষ্টা করবে। এইটা হলো সাধু সঙ্গ। ওই পরিপ্রশ্ন করতে হবে, পরিপ্রশ্নে না সেবয়া বলে গীতায় বলছেন না, তার থেকে সাধুর সেবা হবে, সাধুর সঙ্গ হবে। ঠাকুর কথামৃতে বারে বারে বলছেন সাধু সঙ্গ করবে, একান্তে গিয়ে জপ ধ্যান করবে, একান্ত বাস করা খুবই দরকার, এই কথা ঠাকুর বলছেন। তো এই হচ্ছে কথা। এইগুলো জীবনে যদি আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, তো খুব ছোট ছোট কথা, খুব বড় বড় কথারও দরকার নেই। ঠাকুর বলছেন না, এই রাম, রাম কত ছোট্ট শব্দ, কিন্তু তার কত শক্তি। কিন্তু তাকে সেইভাবে ডাকতে হবে, সেইভাবে তাকে ভালোবাসতে হবে, তাকে আপনার করে নিতে হবে। একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুরকে যে, ঠাকুর তাকে যদি ডাকি তাহলে উনি সত্যি দেখা দেবেন? তখন ঠাকুর বলছেন, মায়েরই বলছি, সত্যি বলছি, একবার প্রাণ ভরে যদি তাকে ডাকতে পারো তুমি দেখা দেবেনই দেবেন। কথামৃতে আছে, দেখবেন। তো এই হচ্ছে কথা। তো একবার ডাকতে হবে, প্রাণ ভরে ডাকতে হবে। আর সেটা কি করে হবে? আমরা যেমন নিজের মা বাবাকে ভালোবাসি, ঠিক ঠাকুরকেও সেই মতো ভালোবাসতে হবে, তাকে পরিবারের লোক করে নিতে হবে। কোনো অসুবিধে হলেও ঠাকুরকে বলবে, কোনো কিছু হলেও ঠাকুরকে বলবে, খুব আনন্দ হলেও ঠাকুরকে বলবে, খুব দুঃখ হলেও ঠাকুরকে বলবে। তিনি যেমন যার বোঝাবার তা বুঝিয়ে দেবেন, সেইভাবে জীবন। এই রকম করতে করতে এই ঠাকুর, অনেকে আছে না, তখন যারা একটু এরকম অনেক পুজোটা যা করেন, এসব করেন, তখন এসে মহারাজকে এসে বলছেন যে, মহারাজ আমি তো ওখানে যাব, কিন্তু আমি তো ঠাকুরকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, তাহলে কি করব? তো তখন মহারাজ বলছেন,
আরও 4টে ঠাকুর নিয়ে এসে বসাও, বসিয়ে করো, পুজো করো। পেতেছ কেন? তারপরে বলছেন তুমি কি নিজে স্নান করে খাওয়া দাওয়া করো না? বলে হ্যাঁ করি। তো তার সময় পাও? বলে হ্যাঁ সময় পাই। নিজের খাওয়া দাওয়া স্নান করার সময় পাও আর জপ ধ্যান করার সময় পাচ্ছ না? ঠাকুরকে ভালোবাসতে পারছো না? ঠাকুরকে বলে যাবে যে ঠাকুর আজকে আমাকে এই জন্য যেতে হচ্ছে, আমি ফিরে আসবো, তখন আবার তোমার এইভাবে সেবা করব, চলে যাবে। তখন মহারাজ বলছেন এই হচ্ছে আসল কথা। ক্ষমা চাইবে, এসে ক্ষমা চেয়ে নেবে, আমি তোমার সেবা করতে পারিনি, কদিন ছিলাম না, ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম হবে না বলে এরকম করে। তো এইভাবে তাকে ভালোবাসতে হবে, এইভাবে তাকে নিজের জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে ধরতে হবে। ঠাকুর না হলে আমাদের জীবন চলছে না, এই রকম করে তাকে ভালোবাসতে হবে। ওখানে একজন বসেছিল মহারাজ, উনি তো যাবেন, তো বাইরে যাবেন, তো একটা নারকোল রেখে দিলেই তো হলো, তাহলেই তো হয়ে গেল। বলে হ্যাঁ। ঠাকুর তখন নিজের মাথা দিয়ে নারকোলটাকে ভাঙবেন, তারপরে জল খাবেন, তারপরে নারকোল খাবেন, পাশে চিনি যদি খুঁজে পান তাহলে একটু চিনি খাবেন, নাড়ু খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল। তোমার বুদ্ধি যেমন, ওই তোমার বুদ্ধি যেমন সেই রকমই তুমি ঠাকুরকে পাবে। তখন ওই ভদ্রমহিলা তখন করে জিভ কাটছে, না না মহারাজ ভুল হয়ে গেছে। মাঝে মাঝে এরকম ফোড়ন কাটো কেন? তা আমাদের জীবনটা এরকম, আমরা যখন জীবন যাপন করি তখন জিনিসগুলোকে গুরুত্ব দিই না। এই জীবনে ছোট্ট ছোট্ট ঘটনা আছে, সেগুলোকে গুরুত্ব দিতে হয়। মহারাজ ওখানে চিঠি ডিকটেশন করতেন দুপুরবেলায়, আর 4-5টা জোয়ান ছেলে আসতো স্কুলের, তারা এসে ওই আমরা তখন ওই উৎসবের চিঠি পোস্ট কার্ডের মতো হতো, তার ওই অ্যাড্রেসগুলো লাগাতে হতো, তারপরে স্ট্যাম্প লাগিয়ে তারপরে কোন কোন জায়গার আলাদা আলাদা স্টেটের সব করে করে দিতে হতো, তারপরে সেই পোস্টম্যান নিয়ে যেত, পোস্ট করতো। তো সেই সব করা হতো। তো সেই সেই ছেলেগুলো এসে ওখানে এসছে। তো ওখানে মহারাজ যেই যে ঘরটাতে থাকেন, ওইখানে বাঁধান চত্বরে একটা ছোট্ট পেয়ারা গাছ ছিল, এই ছোট ছোট পেয়ারা হয়েছে। তো এই ছেলেগুলো যেই ওই মহারাজ দেখতেন, তো মহারাজ ডেকেছেন, চলে যাচ্ছেন, তখন ছেলেগুলো উঠে ওই পেয়ারা তুলছে। তখন উনি বকছেন, এই জন্য এসছিস, পেয়ারাগুলো বড় হতে দে, তোরাই তো খাবি, এসব করে বোকাঝোকা করছেন। আর মহারাজ বেরিয়ে এসছেন, নাম ছিল মহিতোষ মহারাজ। বলে ও মহিতোষ চলো, কি করছো? বলে দেখুন না মহারাজ, এই ছেলেগুলো বাঁদরামি করছে, ছেলের গাছের ওপরে উঠে পেয়ারা তুলছে, এ করছে। তো মহারাজ বলছেন ওরা বাঁদরামি করবে না তো কি তুমি করবে? ব্যাস, ওরা তো খুব খুশি, তালি বাজিয়ে নাচছে। আর ভেতরে গিয়ে তখন মহারাজ আপনি ওদের সামনে এরকম করে বললেন, ওদের সামনে এরকম করে বললেন কি? ওরা বাচ্চা ছেলে, তো ওরা কি এইসব বোঝে? তুমি ওদেরকে ভালোবেসে বলবে, তা না উল্টো ওখানে বকুনি দিচ্ছ, আর আমি ডাকছি তুমি শুনছো না। তো তারপরে একটা চিঠি লিখে মহারাজকে তো লিখেছেন, লিখে এবার সই করাতে হয়। সই করাতে গেলে মহারাজ চিঠিটা পড়ে দেখতেন, দেখার পরে বলছেন, পেন দিয়ে দেখাতেন, এই দেখো এটা কি লিখেছ, এটার বানান কি? তখন বলছে মহারাজ ভুল হয়ে গেছে। সে তো বুঝলাম ভুল হয়েছে, তো চিঠিটা কে সই করবে, তুমি না আমি? আমার নামে সই হয়ে ভুল চিঠি যাবে, লোকে কি বলবে, আশ্রমের কি হয়েছে, এইরকম চিঠি আসছে। তখন যাও ডিকশনারি, জানো ডিকশনারি ব্যবহার করবে, ডিকশনারি দেখে নেবে, না হলে জিজ্ঞেস করবে। তো লজ্জা করার কি আছে? এই যে জিনিসটা ঢুকিয়ে দিলেন, যে গুরুত্বটা কোথায়, কার চিঠি আমি লিখছি, কাকে লিখছি, ভক্তকে লিখছি, সেই জন্য তো ভুল যাতে তাতে না থাকে। ওই উদ্বোধনের ইয়েতে যখন কাজ করতেন,
ত্রিগুণাতীতানন্দজি মহারাজ ভাড়া বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেন আর এডিটিং করতেন আর এসে স্বামীজিকে দেখাতেন। স্বামীজি ভুল হলে একেবারে মানে বাপ মা তুলে গালাগাল দিয়ে বলতেন, তোর মাথায় সুপারি রেখে খড়ম দিয়ে ভাঙবো, এই রকম অবস্থা। এই ভুল এই আমাদের এই জিনিসগুলো খুব শেখার, ছোট ছোট জিনিস। মহারাজকে দেখেছি তখনও চিঠি আসতো, যদি উনি কাটা খাম রাখা থাকতো দেখতেন উনি সঙ্গে সঙ্গে নিজের কলম দিয়ে ওই খামগুলোকে ছিঁড়ে, 4টে কোণ ছিঁড়ে একটা দিক রেখে এরকম লম্বা করে করে রাখতেন। ওতে নোট নিতেন, ওতে উত্তর দিতেন, তারপরে সেখান থেকে টাইপ করে চিঠি তৈরি হতো। এইরকমভাবে এইরকম করে করে আজকে আমাদের এই সংঘ এরকম দাঁড়িয়েছে। এরকম সাধুরা ছিলেন, এরকম সাধুরা জীবনযাপন করেছেন এইভাবে। মহারাজের কথা বলতে গেলে মহারাজকে নিয়ে যে অনঙ্গ মহারাজ যার কথা বলছিলাম, মহাপুরুষ মহারাজের আশ্রিত ছিলেন। উনি ওখানেতে এই নতুন ছেলেরা আসতো, তাদের দেখাশোনা করতেন মঠে, পরিচর্যা। তো উনি ম্যানেজার ছিলেন, তো ওদেরকে নিয়ে কাজ করতেন। মহারাজরা ঘন্টা পড়লে তখন ওখানে টিফিনেতে চা আর মুড়ি দেওয়া হতো, একটা সিগারেটের কৌটো হতো, সেই কৌটোর 1 কৌটো মুড়ি দেওয়া হতো আর চা দেওয়া হতো। যে মহারাজ ছিলেন মহাবীর মহারাজ বলে, ভরে ভরে নেবে, ভরে ভরে নেবে। এদিকে দেখাচ্ছেন ভরে ভরে নেবে, আবার এদিকে দেখাচ্ছেন মাথাটা কেটে কেটে, ভরে ভরে নেবে, ভরে ভরে নেবে। তা সেও মুড়ি যখন ওনারা গিয়ে পৌঁছলেন, মন্দিরের কাজ এই কাজ সব করে গিয়ে ছিল না। তখন অনঙ্গ মহারাজ বলছেন, দেখ মন খারাপ করিস না, তাদেরকে ভালো জিনিস খাওয়াবো। বলে চল আমার সঙ্গে। গেলেন, ওই যেখানে খাবার জলের কলটা আছে ওখানে এরকম করে নিয়ে মুখ দিয়ে খুব করে জল খেয়ে নিলেন। বলে তোরাও খা, পেট ভরেনি? ভরেছে, ব্যাস আবার কি, পেট তো ভরে গেছে। এই করে এই রকম করে করে ওরা তপস্যা করেছেন, আমাদের এই সব সেন্টারগুলো দাঁড়িয়েছে। আজকে তো আমরা সত্যি বলতে মানে বেশি বলা হয়ে যাবে, আপনারা হয়তো সেটাকে মনে করবেন, আমরা রাজার হালে আছি। মা ঠাকুর, মা স্বামীজি এদের যে সেটা কেন আছি, ভক্তরা সেইভাবে আশ্রমকে ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসেন, যাতে এখানে এই যে সব বাবা বাড়ি ছেড়ে ছেড়ে এক একজন সাধু হতে এসছে, তাদের কল্যাণের জন্যই তো আপনারা এই খরচা করছেন। এইগুলো ভালো করে চিন্তা করতে হয়। এখন আমি এই মহারাজের যাওয়ার পরে এখন যখন আমি এইগুলো বসে ভাবি, এই বলরাম মন্দিরে যেদিন আমাকে পাঠানো হলো, ওখানে আসলাম, আমি 2 দিন একটা ঘোরের মধ্যে ছিলাম। এই রকম একটা জায়গা, সেখানে আমাকে নিয়ে এলেন ঠাকুরের ওই আছে না যে বলছেন ধুলোর ধুলো, সেই রকম এই কণার কণা, এরকম আমাদের ভক্তির ভাব ওই রকম। সেরকম যদি আমাদের জীবনে একটুও থাকে তবে তো গিয়ে তার কৃপা হবে। তো ঠাকুর সেই নিয়ে এসছেন, তাহলে কি আমি আজ অবধি সেই এর উত্তর পাইনি, কিন্তু মন ভরে গেছে। ওখানে যে থেকেছি, আরও কত জায়গায় থেকেছি, কিন্তু কেউ নেই, কিছু নেই, কিন্তু ওই চিন্তা করলে ঠাকুর এখানে রথ টেনেছেন, এখানে কীর্তন করেছেন, ভক্তদের সঙ্গে কথা বলেছেন, এই জায়গায় গেছেন, ওখানে গেছেন, নিশ্চয়ই এইখানে হাত দিয়ে থাকবেন, ওখানে হাত দিয়ে দেখলাম। এখনও ভক্তরা যারা যায় ওই রকমভাবে, ঠাকুর যেমন দক্ষিণেশ্বরে নিজের ঘরেতে অনেক সব ছবি লাগিয়ে রাখতেন, ওনারও ওই রকম ওখানে বারান্দাটাতে ছবি সব লাগানো আছে, ওখানে প্রার্থনা করতেন, গান করতেন, সুর করে গান করতেন, দিয়ে তারপরে ওখানে ঘুরে বেড়াতেন, ওই পায়চারি করতেন। তো এই যে জিনিসগুলো, এগুলো সেই জন্যে ওটা উনি নিজে বলে গেছেন, এটা আমার দ্বিতীয় কেল্লা। এই দ্বিতীয় কেল্লা ভাস্কর মহারাজ বললেন না, দ্বিতীয় কেল্লা। ওখানে দক্ষিণেশ্বরে অত দূর ভক্তরা যেতে পারত না, তাই উনি কোনো মতো কষ্ট করে ওখানে এসে ওখানে থাকতেন। আর রামচন্দ্র দত্তের এই বলরাম বসুর বাড়িতে, সেখানে
জগন্নাথের সেবা ছিল, সেই জগন্নাথের সেবা আছে বলে দেখে বললেন পুরো পরিবারটা একভাবে ভাবিত। তখন বলছেন যে এখানের অন্ন শুদ্ধ অন্ন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। তো এরকম আমরা যদি যখন জীবন যাপন ব্যাপিত করবো, ওই যে ভাস্কর মহারাজ বললেন মহারাজের সম্বন্ধে বলবে, মহারাজের সম্বন্ধে বলতে গিয়ে আমি নিজের কথা একটু বেশি বলে ফেললাম, কিন্তু এই জিনিসগুলোর ওপরে গুরুত্ব দিয়েছেন। যখন ওখানে আছি, জয়েন করেছি, তো মহারাজ সকালবেলায় ব্রেকফাস্টের পরে ক্লাস নিতেন, তখন ওই গীতা পড়াতেন, নাহলে উপনিষদ পড়াতেন। তো উপনিষদ যখন পড়াতেন আমি মহারাজের মুখের দিকে তাকিয়ে থাকতাম, তখন মহারাজ বলছেন তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি, তোমার অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করছি যে তোমাকে যত সহজ করে বলা যায় সেটার। তারপরে বললেন যে দেখো, শুনে রাখো, এই কানে যে তোমার প্রবেশ করছে, তারপরে যখন ট্রেনিং সেন্টারে যাবে তখন তোমরা বেদান্ত সার পড়বে, বেদান্ত সার পড়ার পরে এইগুলো যখন পড়বে তখন দেখবে আপনি বুঝতে পারছে, তখন মনে পড়বে যে হ্যাঁ মহারাজ তো এইগুলো বলেছিলেন, এই কথা মিলে যাবে। এই যে মিলে যাওয়া, শাস্ত্র পড়া কেন, আমরা যে ভগবানকে ডাকছি, যে অনুভূতিটা আমাদের ভেতরে হচ্ছে, শাস্ত্রে সেটা বলেছে, সেই অনুভূতির সঙ্গে মিলে যাচ্ছে কিনা, শাস্ত্রটা পড়া এই জন্য। শাস্ত্র পাণ্ডিত্যের জন্য নয়। ওই ঠাকুর বলছেন না, সেই নৌকায় করে যাচ্ছেন, পণ্ডিত ইয়েকে জিজ্ঞেস করছে তুই বেদান্ত পড়েছিস? না, তোর জীবনটাই গেল। বলে ন্যায় পড়েছিস? না, যা বাবা, আর তোর সঙ্গে কি কথা বলবো। তো এই করে যাচ্ছেন, তখন কিছুক্ষণ পরে ঝড় উঠলো, কালো মেঘ হয়ে। তখন সেই যে নৌকা যে ইয়ে করে বাইছে, সে বলছে পণ্ডিত মশাই আপনি সাঁতার জানেন? বলে না। বলে সে ঝাঁপ দিয়ে তা আপনার জীবনটাই বৃথা হয়ে গেল। বলে সে সাঁতার কেটেছে। যেটা অনুশীলন করছি সেটা অনুশীলন করে আমার জীবনে কাজে লাগছে, সেইভাবে আমাদের জীবন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আসল কথা। সেই জন্য তখন ঠাকুর যে দৃষ্টান্তটা দিয়েছেন, ওই জন্যে যে যেটা জানছো, যেটা বুঝতে পারছো, সেটা নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করো, তাহলে গিয়ে জীবন সার্থক হবে। আমাদের এই মনুষ্য জীবন যাতে সার্থকতা লাভ করে, আমি এই দুটি কথা বলে আপনাদের সময় আমি নষ্ট করলাম, ক্ষমা করবেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশमीढ्यं तं रामकृष्णं शिरसा नमामः।